জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে রাজি জামাত। বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী পরিবর্তনের সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। গাজা সহ বিশ্বের নিপীড়িত মুসলিমদের সমর্থনে সংহতি মিছিল ও সমাবেশ। দেশীয় ও আন্তর্জাতিক আধিপত্যবাদ রুখে দেয়ার প্রত্যয়। বর্বরচিত হামলা হয়েছে ফিলিস্তিনের মধ্যে, সেটাকে সারা পৃথিবীর মুসলমান অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে। শান্তি বিধান করার জন্য আমরা তাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ও ধীর গতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। রাঙামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৫। কাউখালীর রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা। এবং জম্মু কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি। সিন্ধুর জলে ঘোলা হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক, সংঘাত নিরসনের আশা ট্রাম্পের। স্বাগত। এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে একমত জামায়াতে ইসলামী। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে একথা বলেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের অবদান জাতির স্মরণে থাকবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়ে জামাত অংশগ্রহণ করেছে। তার আশা, গণতান্ত্রিক রাষ্ট্রে জামায়াতের ভূমিকা অব্যাহত থাকবে। বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলী রিয়াজ। এ সময় মোহাম্মদ তাহের বলেন, জাতীয় লক্ষ্য পূরণে সবার ভূমিকা পালন করতে হবে। স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষায় জামাত অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনে, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। জাতীয় ঐকমত্য কমিশনের জামায়াতে ইসলামীর বৈঠক নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কারের কোন বিষয়গুলো প্রাধান্য দিয়েছে জামাত? উজ্জ্বল, আনুষ্ঠানিকভাবে বেলা 10:30টার সময় জামাতের সাথে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়। বৈঠক শুরুর পূর্বে তারা একটি সূচনা বক্তব্য রাখে, অর্থাৎ ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং এই যে জামাতের যে দলের নেতৃত্ব দিচ্ছেন 10 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা এখানে এসেছেন এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তারা 166টা যে সংস্কার প্রস্তাবনা ঐক্যমত কমিশনের বা সুপারিশ দিয়েছিল সেটির সাথে আমরা দেখেছি যে জামাতের তারা 53টি তাদের আসলে দ্বিমত রয়েছে, 77টিতে একমত রয়েছে এবং বাকিগুলোতে আংশিক একমত রয়েছে।
যে 53 বিষয়টিতে তাদের যে দ্বিমত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে এখানে আলোচনার কথা রয়েছে এবং এই আলোচনাটি দিনব্যাপী চলবে। কিন্তু তার আগে একটু জানিয়ে রাখি যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে সেই বিষয়গুলোর পূর্বে এই সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে এই দলগুলোর ভূমিকা নিয়ে বলছেন, তাদের যে বলছেন যে এই দলগুলোর সাথে যে বৈঠক সেটি একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে তারা আসলে কাজ করছেন এবং জামাতের যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক যাত্রায় যে জামাতের ভূমিকা সেখানে তিনি বলছেন যে জাতি তাদের কথা স্মরণ রাখবে। এবং জামাতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছিলেন যে কোনো ধরনের সংস্কার অর্থাৎ যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটির সংশোধন, সংযোজন, বিয়োজন অর্থাৎ যা কিছু করতে হয় কিনা জাতির স্বার্থে সেটি জামাত ঐক্যমত পোষণ করবে। আজকে মূলত যে বিষয়টি যদি একটু বলি যে মূলনীতিতে জামাত কিন্তু এখানে বলছিল, সেটা আগেও তারা বলেছে যে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা তারা ফিরে যেতে চায় এবং বিএনপিও কিন্তু সেই কথা বলেছিল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তাদের একটা মতের একটা মিল রয়েছে এবং 70 অনুচ্ছেদে একটি বিষয় যেটি ছিল জামাত এখানে বলেছিল যে তারা 70 অনুচ্ছেদে তাদের মন্তব্য দিয়েছিল, তারা এখানে আংশিক একমত প্রকাশ করেছিল। সেটি নিয়ে তারা বলেছিল যে বা আস্থা ভোট যে ব্যাপারটি সেটা ছাড়া অন্য বিষয়গুলো দলের সদস্যরা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে এমন একটি বিষয়। এবং আরেকটি বিষয় যে এখানে নির্বাচন পদ্ধতি তারা পিআর পদ্ধতি অর্থাৎ যে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি সেটি তারা চাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে এখানে তারা আলোচনা করবেন বলছেন। নির্বাচন ব্যবস্থা জেলা পরিষদ যেন সরাসরি নির্বাচিত ভোটের মাধ্যমে হয় সেটি তারা আসলে বলছেন যে সেই বিষয়টি আলোচনা করবেন। যদিও ঐক্যমত কমিশন বলছেন যে একটি কাউন্সিলের মধ্যে দিয়ে এটি নির্বাচিত হবে। এবং আরেকটি বিষয় যে বিচার বিভাগ নিয়ে যে আলোচনা রয়েছে যে বিচারক কিভাবে নিয়োগ হবে এবং হাইকোর্টে যেটি বলা হচ্ছে যে এই হাইকোর্ট গঠনের বিষয়ে বা এর যে সংস্কারের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তারা আয়োজন করবেন এবং বৈঠকটি করছেন। জামাত নেতারা বলছেন যে আজকে তারা আশা করছেন যে আজকের মধ্যে হয়তো তাদের আলোচনাটি শেষ হবে, কিন্তু যদি শেষ না হয় তাদের যে বিষয়গুলো নিয়ে মতানৈক্য রয়েছে তাহলে তারা পরবর্তীতে বা অন্যান্য দিনেও এটা আলোচনা এগিয়ে নিতে পারেন এমনটি তারা বলছেন। এবং বৈঠক শেষ হলে হয়তো আমরা সামগ্রিকভাবে আরো বলতে পারবো কোন কোন বিষয় তারা আলোচনা করেছেন এবং কোন কোন বিষয় তাদের এখনো মতৈক্যে পৌঁছেছেন কিংবা এখনো মতানৈক্য রয়ে গেছে। এই ছিল আমার কাছে সবশেষ। আন্তর্জাতিক ও দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বে সংহতি প্রকাশে মুসলিম ঐক্য সমাবেশ ও মিছিল হয়েছে। গাজা, ভারত, রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলিমদের সমর্থনে এই সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন খানকা ভিত্তিক আলেম ওলেমা ও পীর মাশায়েখগণ। সমাবেশে বক্তারা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে প্রস্তুত। ইসরায়েলি পণ্য দেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সমাবেশে উপস্থিত আলেমরা জানায়, ইসরায়েলের পণ্য বয়কট করা সময়ের দাবি। রাষ্ট্রীয়ভাবে ভারতের পণ্য নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন অনেকে। দেশের বিভিন্ন জেলা থেকে মুসলিম ঐক্য সমাবেশে যোগ দেন অনেকেই। ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং ইন্ডিয়াতে যেভাবে মানুষকে মুসলমানদের সাথে দুর্নীতি করা হচ্ছে বা খারাপ কাজ করা হচ্ছে, এটার থেকে যাতে আমরা মুসলমানদেরকে হেফাজত করতে পারি। বর্বরচিত হামলা হয়েছে ফিলিস্তিনের মধ্যে, সেটাকে সারা পৃথিবীর মুসলমান অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে। শান্তি বিধান করার জন্য আমরা তাদের কাছে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। আমরা বাংলাদেশের মানুষ ওই নিরহ মুসলমানদের পক্ষে আছি। আমরা সকল মুসলমান যদি এক হয়ে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারি তাহলে এই দেশ থেকে ইসরায়েলি পণ্যগুলো বয়কট হওয়া সম্ভব হবে। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে, তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে চেয়ারম্যানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 3 জন নিহত হন, পরে আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার ঘটনায় বিভিন্ন থানা ও নিম্ন আদালতে দায়ের করা মামলা ছুঁয়েছে হাজারেরও কোটায়। নির্মম এই হত্যাযজ্ঞের অধিকাংশ মামলার বয়স 9 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার বিচার শেষ করতে তাড়াহুড়া করবে না তারা। এদিকে মামলা বাণিজ্য সহ বিচার কাজের ধীরগতি নিয়ে হতাশ স্বজন হারানো পরিবারগুলো। রাব্বি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল লতিফ। আমার এই ছেলের মতো আমি আমার মা ডাক দেয় না, সহ্য করতে পারতেছি না। ছেলের রক্তমাখা পোশাক জড়িয়ে ধরে অঝরে এ কান্না এক মমতাময়ী মায়ের। আমাকে বলেন না, আমার খাই
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শাহজাহান আলীর বাবা মায়ের এখন একটাই প্রশ্ন, ছেলে হত্যার বিচার কবে পাবেন? আমার ছেলেরে গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ১৬ জুলাই নিউ মার্কেটের ঠিক এই জায়গাটিতেই রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়েছিলেন পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। ৫ই আগস্ট পরবর্তী সময়ের প্রথম দিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নামে যে কয়েকটি হত্যা মামলা হয়েছিল তার মধ্যে অন্যতম শাহজাহান আলী হত্যা মামলা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের ১৩ আগস্ট সদরঘাট থেকে আটক হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। তাদের প্রথমবারের মতো গ্রেপ্তার দেখানো হয় নিউ মার্কেট থানার শাহজাহান আলী হত্যা মামলায়। ২ দফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে এখন মামলাটি তদন্ত করছেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা মনির হোসেন। ৮ মাস পেরিয়ে গেলেও কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলতে পারছেন না তিনি। উল্লেখযোগ্য অগ্রগতি নাই বলতে পারতেছি না আমরা এখন। জুলাই আন্দোলনে শহীদ শাহজাহানের পরিবারের মতো বিচার পাওয়া নিয়ে এমন শঙ্কা আছে অনেকেরই। এই যেমন আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী সুলতান আহমেদ মামলা করে এখন নিজেই হয়রানির ভয়ে আছেন। তারা শুধু বলে যে আমরা আপনাকে মামলা যে চার্জশিট জমা দেব হচ্ছে নির্বাচনের আগে। তবে নিম্ন আদালতে চলমান এসব মামলায় কিছু ব্যতিক্রমও আছে, যেমন লালবাগে পুলিশের গুলিতে নিহত জুলাই শহীদ শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মামলা। এই মামলারও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আসামি করা হয়েছে ওই সময়ে লালবাগে দায়িত্ব পালন করা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের। ইতিমধ্যে পুলিশের কোন কোন সদস্য সেদিন শটগান ব্যবহার করেছিল তাদের জেরা করা হয়েছে। হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যেভাবে নির্দেশ ও বক্তব্য দিয়েছিল সম্পন্ন করা হয়েছে সেসব ফরেন্সিকও। প্রশ্ন হলো এত কিছুর পরও এই মামলার চার্জশিট জমা দিতে দেরি হচ্ছে কেন? এখন অপেক্ষা কেবল ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশের। শেখ হাসিনা তারপর ওবায়দুল কাদের যারা উস্কানি বলে বক্তব্য রাখছে এই ভিডিওগুলো আমরা কালেকশন করে এগুলো আমরা ফরেনসিক করেছি অলরেডি। বাস্তবতা হলো জুলাই হত্যাকাণ্ডে এখনও মামলা হচ্ছে বিচারিক আদালতে। এসব মামলার সংখ্যা ইতিমধ্যে হাজার ছুঁয়েছে। সংখ্যাটি এত বেশি যে এসব মামলায় কতজন তদন্তকারী কর্মকর্তা কাজ করছে তারও হিসেব নেই ঢাকা মহানগর পুলিশের কাছে। গণহারে দায়ের করা এসব মামলার তাহলে ভবিষ্যৎ কি? আমরা আশা করি এই দ্রুততম সময়ের ভিতরে আমরা কিছু মামলার যে অগ্রগতি প্রতিবেদন সেটা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবো। সার্বিকভাবে বিচার কার্যের এই যে ধীরগতি, তাতে হত্যাকাণ্ডের মতো চরম নির্মমতার শিকার পরিবারগুলো হতাশ। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন তাদের কোনো তাড়াহুড়ো নেই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষকে সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা বাণিজ্য সহ সামগ্রিকভাবে যে লেজেগুবরে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার পাওয়াটাই এখন অনিশ্চিত। ভিকটিম তো আছেই, এখানে মারা তো গেছেই, তার পরিবারটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত। তাদের এই মামলার বিচার পাওয়াটা হচ্ছে অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আমি ধরেন নাম দিলাম, নামগুলোর ব্যাপারে আরও সবচেয়ে বড় যেটা খারাপ কাজ হয়েছে সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ ব্যবসা করেছেন এই নাম নিয়ে। বিচারিক আদালতের এমন চিত্র থাকলেও অন্যদিকে গণহত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার পাবেন এই আশা নিয়ে বসে আছেন স্বজন হারানো ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের জন্য প্রস্তুত ভ্যাটিকান সিটি। যোগ দেবেন প্রায় ১৫০টি দেশের প্রতিনিধি। বাংলাদেশ সময় দুপুর ২টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হবে অন্ত্যেষ্টিক্রিয়া। Per il pio transito di Sua Santità Papa Francesco, pellegrino di speranza, guida e compagno di cammino. বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা। দেশের বাজারে স্বর্ণের ভরি ঠেকেছে ১,৭২,০০০ টাকায়। এমন বাস্তবতায় বিক্রি কমেছে ৫০ থেকে ৬০% পর্যন্ত। বাজুস বলছে শুল্ক বাণিজ্য যুদ্ধের পাশাপাশি দেশের বুলিয়ান মার্কেটে লাগামহীন দাম বৃদ্ধির অন্যতম কারণ। অর্থনীতিবিদদের পরামর্শ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয় করতে হবে। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। অর্থনৈতিক অনিশ্চয়তায় সুরক্ষা কবচ স্বর্ণ। যে কোনো সংকটে লাফিয়ে দাম বাড়ার রেকর্ড আছে এই মূল্যবান ধাতুটির। বিলাসী পণ্য হিসেবে দাম বৃদ্ধিতে বারবার রেকর্ড ভাঙছে স্বর্ণ। বিশ্ববাজারে তো বটেই, দেশের বাজারেও লাগামহীন এর দাম।
শুল্ক ও বাণিজ্য যুদ্ধের উদ্বেগের কারণে মার্কিন ডলার যখন দর হারাচ্ছে, তখন আন্তর্জাতিক বাজারের সাথে দেশেও ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণ। টানা 4 বার বৃদ্ধির পর কিছুটা কমলেও রেকর্ড ছুঁয়েছে দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দাম সমন্বয় হয়েছে ২৬ বার। এর মধ্যে দাম বেড়েছে ১৯ দফায় আর কমেছে মাত্র ৭ বার। ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছে ৬২ বার, যার মধ্যে দাম বেড়েছে ৩৫ বার। প্রতি মাসে একাধিকবার তো বটেই, মাত্র একদিনের ব্যবধানেও দাম ওঠানামার চিত্রও দেখা যায়। দাম বৃদ্ধির ধারাবাহিকতায় সবশেষ ২২ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১,৭৭,০০০ টাকা। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমে দর ঠেকেছে ১,৭২,০০০ টাকায়। দেশের বাজারে এটি এখন পর্যন্ত রেকর্ড দাম। এমন বাস্তবতায় মধ্যবিত্ত ক্রেতাদের হাতের নাগালের বাইরে স্বর্ণ। বিয়ে কিংবা সামাজিক আয়োজনে কমছে এর ব্যবহার। হঠাৎ এমন চড়া বাজারে ক্রেতারা বলছেন, লাগামহীন দামের কারণে গহনা কিনতে হিমশিম খাচ্ছেন তারা। আমরা আর গোল্ডের দিকে যেতে পারি না এবং আগামীতে আমরা গোল্ড কিনা বন্ধ করে দেব, কারণ আমাদেরও আর ক্রয় ক্ষমতার বাহিরে। বাইরের জায়গার চাইতে আমাদের দেশে একটু বেশি বাড়াইয়া দেয়। আগে যেটা 1 ভরির মধ্যে হতো সেটা এখন 8 আনা বা এরকম কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি, বা দেখা যাচ্ছে 22 ক্যারেট 21 ক্যারেট আমরা এখন 18 ক্যারেটে আসতে যাচ্ছি। অব্যাহত দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদেরও। দাম বাড়ায় আগের চেয়ে বিক্রি কমেছে ৫০ থেকে ৬০% পর্যন্ত। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় তারা। মার্কেটে আপনার যে কোয়ান্টিটি অফ সেল ছিল দাম বাড়ার আগে, এখন সেই কোয়ান্টিটি অফ সেল কমে গেছে। তো এটা প্রয়োজনে যারা ধরেন 5 ভরি কিনতো তারা এখন 2.5 ভরি কিনছে। কাস্টমার আমাদের উপরে মানে গোল্ডের দোকানের উপরে ফেথ হারাচ্ছে। ইভেন আপনার এই অস্থিরতার কারণে বেচা কিনি, অনেকে ভাবছে যে এটাকে অ্যাসিড হিসেবে তুলনা করছে, যে এটা আমি কিনে রাখলে দাম বাড়বে। আবার অনেকে চিন্তা করছে দাম হয়তো আর একটু কমুক, আমরা কিনতে পারি। আর সাধারণ যারা আমাদের মতন যারা মধ্যবিত্ত, তাদের তো একদম ধরাছোঁয়ার বাইরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককাণ্ডে বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। শুধু দেশেই নয়, বিশ্ববাজারে স্বর্ণের আউন্স প্রতি দাম বেড়ে হয়েছে ৩,৩১৯ মার্কিন ডলার। দেশের বাজারে দাম বৃদ্ধির জন্য বিশ্ববাজারের অস্বস্তিকর সমীকরণের পাশাপাশি বলিয়ান মার্কেটকেও দায় দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস। সাপ্লাই চেইন যেটা আছে, সেই সাপ্লাই চেইনের মধ্যে আমরা যদি ফলো করি তাহলে যে পার্সেন্টেজ অফ কনজামশন বিভিন্ন ডাইভার্সিফিকেশনের অনেক বেড়ে গেছে। যেহেতু আমাদের দেশে লোকাল সোর্স বা ফর্মাল সোর্সে আমরা গোল্ড পাই না, তো ওই কারণে আমাদের তো আসলে মানে অন্ধকারে থাকতেই হচ্ছে। এই কারণে আমরা তাঁতীবাজারের যে গোল্ডের রেটটা পাবলিশ হয়, ওই রেটটাকেই আমরা বাজুস পাবলিশ করি। তো সেখানে ধরেন ওয়ার্ল্ড মার্কেটের সাথে বাংলাদেশের তারতম্য একটু থাকতে পারে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে স্বর্ণ আমদানি, চাহিদা কিংবা সরবরাহের কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ডলারের মূল্যমান কমে যাওয়ার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে, যা ক্রেতাদের মধ্যে তৈরি করছে অর্থনৈতিক চাপ। তাই স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয়ের অভাব ঘোচানোর দাবি তাদের। পৃথিবীতে যখন টেনশন তৈরি হয়, অর্থনীতি নিয়ে যখন অস্থিরতা তৈরি হয়, তখন মানুষের সম্পদ আসলে কোথায় রাখবে, সেটার সেফ জায়গা কোথায়, সেটা হিসাবে মানুষ মূল্যবান ধাতু হিসাবে মনে করে যে স্বর্ণে রাখলে এটা বেশি সেফ। পৃথিবীতে যত সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তারা তাদের যে সারপ্লাস থাকে, উদ্বৃত্ত থাকে, বৈদেশিক ফরেন কারেন্সির রিজার্ভ যদি সারপ্লাস থাকে হিউজ পরিমাণ, তখন তারা কিন্তু বিকল্প ভাবনা ভাবে। সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু এই স্বর্ণকে একটা বিনিয়োগের একটা বড় উপাদান হিসাবে মনে করে। শুধু সাজসজ্জায় নয়, অর্থনৈতিক দুর্দিনে বহুকাল ধরেই নিরাপদ বিনিয়োগ হিসেবে ভূমিকা রাখছে স্বর্ণ। তাই বৈশ্বিক বাজারের সাথে সঙ্গতি রেখে ব্যবসায়ীদের মুনাফার মার্জিনকে সমন্বয়ের পাশাপাশি স্বর্ণ কেনাবেচায় সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর কার্গো পণ্য আমদানি রপ্তানিতে নতুন দিগন্তের দ্বার খুলছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। চট্টগ্রাম থেকে চীনের কুনমিং রাজ্যে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। এতে চীনের বিশাল বাজারের পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে কম খরচে কার্গো পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। তবে গত 3 বছরে নানা জটিলতায় চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো পরিবহন কমে গেছে 70%। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ।
প্রায় 85 বছর আগে 1940 সালে ব্রিটিশ আমলে যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিমানবন্দরের। 90 দশকের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিমান আসা যাওয়া শুরু হয় এ বন্দরে। 2013 সালে বছরে 15 লাখ যাত্রী পরিবহনে সক্ষম এ বিমানবন্দর আন্তর্জাতিক সংস্থা আইকাওর স্বীকৃতি পায়। তবে যুগ পার করে যাত্রী পরিবহন, বাণিজ্য আর অর্থনীতির সাথে কতটা তাল মেলাতে পেরেছে এ বিমানবন্দর? পরিসংখ্যান বলছে গত 3 বছরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহন কমেছে প্রায় 70%। সমপরিমাণ কমেছে রাজস্ব আয়। আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সের সংখ্যাও নেমেছে অর্ধেকে, আর ফ্লাইট অপারেশন বন্ধ করেছে 4টি এয়ারলাইন্স। শাহ আমানত বিমানবন্দরে 2022 সালে 11,981 টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় হয় 6,85,00,000 টাকা। 2023 সালে মাত্র 3,000 টন কার্গো হ্যান্ডলিংয়ে আয় নেমে আসে 2,19,00,000-এ। 2024 সালে 4,680 টন কার্গো হ্যান্ডলিং থেকে আয় দাঁড়ায় 2,88,00,000। সিএনএফ এজেন্টরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা, খরচ বৃদ্ধি সহ নানা কারণে জনপ্রিয়তা হারায় চট্টগ্রাম বিমানবন্দর। এখান দিয়ে যদি আমদানি কার্গো হয়, রপ্তানি কার্গো হয় না, রপ্তানি কার্গো হইলে আমদানি কার্গো হয় না। এসব সমস্যার কারণে ফ্লাইটগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বন্ধ হইতে হইতে এটা 2022 সালে টোটালি অফ হয়ে গেছে। মিল কারখানার ইন্ডাস্ট্রির মালিকেরা বাধ্য হয়ে বাইরে ঢাকা নিয়ে মাল দিয়া ঢাকা থেকে বাইরে উঠে এবং বাইরে সময় ক্ষেপণ করে, অর্থ ক্ষেপণ করে এই মাল আমার বাইরে শিপমেন্ট করতে হয়। 2022 সালে 8টি কোম্পানির বিমান কার্গো পরিবহন করত। তবে 2022 সালে এমিরেটস, 2023 সালে কুয়েত, 2024 সালে ওমান ও ফ্লাই দুবাই একে একে বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এ অঞ্চলের রপ্তানিকারকরা। বিকল্প ঢাকা ও কলকাতা বিমানবন্দর হয়ে পণ্য রপ্তানিতে বেড়েছে খরচ ও সময়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ থেকে বিমানযোগে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পণ্য পাঠানোর খরচ কলকাতার তুলনায় প্রায় দ্বিগুণ। এর অন্যতম কারণ এয়ারলাইন্স প্রতিষ্ঠানে বাংলাদেশিদের অবস্থান দুর্বল হওয়া। বিদেশি এয়ারলাইন্সের তারা সিইওগুলি চায় না আমাদের দেশ থেকে পণ্য রপ্তানি হোক, এটাই আসল ব্যাপার। না হলে ভারত থেকে আপনার যদি 300 টাকা বাংলাদেশি টাকা হয়, বাংলাদেশ থেকে 700 টাকা কেন হবে? সেও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে, আমরাও জেট ফুয়েল জ্বালিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। ভৌগোলিক কারণে তাদের একটু যে তাদের দূরত্ব কাছে, কিন্তু এত বেশি হওয়ার কথা না। তবে সম্প্রতি ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বিমানে কার্গো রপ্তানিতে নতুন সুযোগ তৈরি হয়েছে, যা কাজে লাগাতে পরিসর বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে চীন হয়ে পণ্য রপ্তানিতে চালু হচ্ছে নতুন ফ্লাইট, যা চীনের বিশাল বাজারে প্রবেশ ও সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। মধ্যপ্রাচ্যে আমাদের এখান থেকে অত্যন্ত প্রচুর পরিমাণে এই যে পেরিশেবল আইটেম, শাক সবজি বা বিভিন্ন ফল ফ্রুটস এগুলি যায়। এটার জন্য আমাদের যে কোল্ড স্টোরের যে এরিয়াটা ছিল, এটা অনেক ধরনের আনসার্ভিসেস ছিল। আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা এটা নিয়ে অত্যন্ত তৎপর। এটা আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এয়ার ভেসেল যদি আপনার এক্সপোর্ট হয় তাহলে দেখবেন খরচটা অনেকাংশে কমে আসবে, যেটা ইন্ডিয়া থেকে সুবিধাটা হতো এবং অ্যাভেলেবেল ফ্লাইট থাকে। যে এয়ারপোর্টটা আছে চট্টগ্রাম বন্দরে তেমন বিজি না, তেমন কার্গো আসে না। এখন যদি এখন নতুনভাবে শুরু করে তাহলে ঢাকার থেকে চাপ কমবে এবং চট্টগ্রাম ইউজ হলে আমরা চট্টগ্রামের সুবিধাটা বেশি পাবো। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বিমান ভাড়া কমানো ও ফ্লাইট সংখ্যা বাড়ানো না গেলে এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বরিশাল নগরবাসীর পানির চাহিদা মেটাতে হিমশিম অবস্থা সিটি কর্পোরেশনের। প্রতিনিয়ত এই দেখা দিচ্ছে পানির সংকট। অভিযোগ রয়েছে, ওয়াসার মতো কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন। অমিত হাসানের প্রতিবেদন। বরিশাল মহানগরীতে প্রতিদিন পানির চাহিদা রয়েছে প্রায় 7 কোটি লিটার, কিন্তু সিটি কর্পোরেশন থেকে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে মাত্র 3.5 কোটি লিটার। এতে নগরীর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানির সংকট। নগরীর এই বর্ধিত এলাকাটিতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি সিটি কর্পোরেশনের পানির লাইন। ব্যক্তিগতভাবেও পানি উত্তোলন করলেও সে পানির বিল দেয়া লাগছে সিটি কর্পোরেশনকে। 68 বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশনে মাত্র 31 বর্গ কিলোমিটার এলাকায় পানির সংযোগ আছে, কিন্তু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুরো শতভাগ এলাকার বাসিন্দাদের থেকেই আদায় করছে পানির বিল। বরিশাল নগরীর 28 নং ওয়ার্ডে প্রায় 10,000 মানুষের বসবাস। তাদেরই একজন রেবা বেগম। নিজ বাড়িতে সিটি কর্পোরেশনের পানির লাইন না থাকায় পাশের বাড়ি থেকে দৈনন্দিন কাজে পানি নিচ্ছেন।
এই ওয়ার্ড ছাড়াও এমনই ভোগান্তি পোয়াচ্ছে নগরীর 26, 27, 29 ও 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। কারেন্ট বিল বা ট্যাক্স বিল সব কিছুই তো দিই, কিন্তু এখন আমরা তো সুবিধা পাচ্ছি না, পানি নাই, আমাদের পানির খুবই কষ্ট। অন্য মানুষের বাসা দিয়ে পানি আনি আনিয়ে খাই, এখন যদি আমাকে পানির লাইন দিয়ে একটু হইতে বুঝছেন, আমাকে অনেক সুবিধা হইতে। আমরা আবেদন করছিলাম যে আমাকে একটু পানি যদি দিতে, তাহলে আমরা অনেক ভালো হইতো। আমাকে সিটি কর্পোরেশনের থেকে সাপ্লাই লাইনের বিল যাচ্ছে, কিন্তু আসলে আমরা এরকম পানির কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। প্রতি মাসের বিল দেওয়া, কিন্তু এরা নেয় যে 3 মাস অন্তর। হ্যাঁ, 3 মাসে 600 টাকা পার মান্থ নেয়, 200 টাকা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ওয়াসার মতো কোনো প্রতিষ্ঠান বরিশালে না থাকলেও নানাভাবে পানির বিল আদায় করছে সিটি কর্পোরেশন। এছাড়া ট্যাক্সের সাথেও দিতে হচ্ছে পানির বিল, এরপরও কমছে না পানির সংকট। বরিশালে 2টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত হস্তান্তরিত হয়নি। আমরা শুনেছি সেটি পরিত্যক্ত ঘোষণা করার পথে। সুপেয় পানি যাতে নিশ্চিত করা যায় এবং সেটি যেন সহজলভ্য হয় এবং অর্থের বিনিময়ে সেখানে যেন কোনো কারসাজি না থাকে। পানির চাহিদা মেটাতে না পারলেও জনগণের কাছ থেকে পানির বিল আদায় করাকে বিধিসম্মত হিসেবে দেখছেন বিসিসির কর্মকর্তা। বলছেন, হোল্ডিং নাম্বার থাকলেই দিতে হবে পানির বিল। একই সঙ্গে টিউবওয়েল স্থাপনেরও ফি রয়েছে। তবে পানির সংকট দূর করতে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করার কথা বলছেন তারা। পানির বিল যখন দেবে তখন আমরা দেখি যে পানির রেট যেটা আসছে ওইটার সাথে এটা দুইটার ভিতরে আমরা একটা নিই, অর্থাৎ যেটা পানি বেশি সেটা আমরা মূলত নিয়ে থাকি। আবার আপনি একই সাথে আপনি যখন পানির নতুন করে টিউবওয়েল বসাবেন নিজস্ব, তখন আমাদের আর কি একটা পারমিশন লাগে, বিভিন্ন পারমিশন আছে এই পানির ডায়ামিটার উপর ভিত্তি করে যে বিভিন্ন ধরনের রেট আছে। বরিশাল নগরীর পানির লাইন ব্যবহার করছে প্রায় 34,000 গ্রাহক, যা থেকে সিটি কর্পোরেশন বছরে আদায় করছে প্রায় 10 কোটি টাকা। এছাড়া পানির চাহিদা মেটাতে নগরবাসী ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে বসিয়েছে প্রায় 28,000 নলকূপ। পানির চাহিদা মেটাতে বিসিসির দরকার আরও 3.5 কোটি লিটার পানি। অমিত হাসান, এখন, বরিশাল। শিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতা কমাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন করার জন্য শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। এ সময় শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার মতো শিক্ষা ব্যবস্থা তৈরির কথা জানান উপদেষ্টা CR আবরার। একই অনুষ্ঠানে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিল্পায়নের পাশাপাশি কৃষি জমিও রাখতে হবে। টেকসই উন্নয়ন ছাড়া শিল্পায়ন করা সম্ভব না বলেও জানান তিনি। সকালে অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় কনভোকেশনে যোগ দিয়ে তারা একথা বলেন। তো নারীবাদের সাথে পরিবেশবাদের কোনো তফাৎ খুঁজে পাই না। আর নারীর সাথে পরিবেশের সম্পর্ক কতটা গভীর সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি। বন রক্ষায়, নদী রক্ষায়, খাল রক্ষায়, যার যার বাসার সামনের লেক রক্ষায় সকলকে আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে। 100টি ছেলের বিপরীতে হয়তোবা 102টি মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকবে। আরও একটি বিষয়, 3টে গবেষণা বলে দিচ্ছে আমাদের মেয়েরা হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে ছেলেদের চাইতে বেশি ভালো করছে। আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করে যেতে চাই যেখানে ব্যক্তির অর্জন তথা আত্ম উন্নয়নের যা হবে ব্যক্তির অর্জন তথা আত্ম উন্নয়নের উপযুক্ত পথ হবে, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি উৎকর্ষের সহায়ক, যা হবে খুবই গুরুত্বপূর্ণ এটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায়। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রস্তুত ভ্যাটিকান সিটি ও ইতালি। প্রায় 150টি দেশের প্রতিনিধির যোগ দেওয়ার কথা রয়েছে সেখানে। বাংলাদেশ সময় দুপুর 2টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত হবে অন্ত্যেষ্টিক্রিয়া। পোপের শেষকৃত্যের পর সাইডলাইনে কূটনৈতিক আলোচনা সারতে পারেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। পোপ ফ্রান্সিসকে শেষবারের মতো দেখতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ঢল নামে হাজারো মানুষের। ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা জানিয়েছেন মানবতার এই দূতকে। গত 4 দিনে প্রায় 2.5 লাখ মানুষ সরাসরি শ্রদ্ধা জানিয়েছেন পোপকে।
সাধারণের পাশাপাশি ক্ষণে ক্ষণেই হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বেঁচে থাকতে যাদের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার, শেষবারের মতো তারাও পোপের নিথর দেহের সামনে দাঁড়িয়ে হয়ে পড়েন স্মৃতিকাতর। এরই মধ্যে বন্ধ হয়েছে পোপের কফিন। সাদা রেশম কাপড় দিয়ে ঢাকা হয়েছে পোপের চেহারা। পবিত্র পানি ছিটানো হয়েছে পুরো শরীরে। এরপর মুদ্রা ও মেডেলে ভর্তি একটি বাক্সে ঢোকানো হবে তার মরদেহ। সঙ্গে থাকবে তার কর্মগুণের কিছু তালিকাও। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্য। পরে তাকে সমাহিত করা হবে ঐতিহাসিক গির্জা সান্তা মারিয়া মাজৌরিতে। প্রথা অনুযায়ী সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে পোপ ফ্রান্সিসের সমাধি হওয়ার কথা থাকলেও তার ইচ্ছে অনুযায়ী সান্তা মারিয়া মাজৌরিতে হবে তার শেষ আশ্রয়স্থল। 1400 বছর আগে যীশু খ্রিস্টের মা ম্যারিকে প্রথম উৎসর্গ করা হয়েছিল ঐতিহাসিক এই গির্জাটি। এছাড়াও পোপ ফ্রান্সিসের বেশ পছন্দের জায়গা ছিল এটি। পোপ ফ্রান্সিস চেয়েছিলেন তার শেষকৃত্য অনুষ্ঠান হবে অতি সাধারণভাবে। ভ্যাটিকান কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন তার কথা রাখতে, তবে বিশ্ববাসী তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য করছেন না। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্বের প্রায় 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, 1.5 শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন সেখানে। তবে উপস্থিত থাকবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহু ও পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পোপের শেষকৃত্যে যেতে পারেননি তারা। তবে নরেন্দ্র মোদীর অংশগ্রহণ না করার কারণ জানা যায়নি। সাধারণত পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যেই নতুন পোপ নির্বাচিত করা হয়। এরই মধ্যে নতুন পোপ হিসেবে আলোচনা এসেছে ইতালির মাত্তেও জুপ্পি, ভ্যাটিকানের পিয়েট্রো প্যারেলিন, ফিলিপাইনের লুইস আন্তোনিওর নাম। তবে কে হবেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। টানা দ্বিতীয় রাতের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনারা। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, সিন্ধুতে পানি না বইলে প্রবাহিত হবে ভারতীয়দের রক্ত। তবে পাকিস্তানকে সিন্ধুর 1 বিন্দু পানি না দেওয়ার ঘোষণা ভারতের জলশক্তি মন্ত্রীর। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন নাফিয়া রহমান মনন। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটককে হত্যার পেরিয়েছে 4 দিন। যদিও এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ বুলডোজার জাস্টিসের নামে গুড়িয়ে দেয়া হয়েছে সন্দেহভাজনদের ঘর। কয়েক বছর ধরে আসিফ শেখের সঙ্গে যোগাযোগ নেই পরিবারের, তাই তার অপকর্মের দায় কেন স্বজনদের বইতে হবে? অনিশ্চিত ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে এই প্রশ্ন আসিফের বোনের। मैंने 1 साल पहले देखा अपने भाई को, तब से मैंने आज तक अपने भाई को नहीं देखा। जब उसने उस टाइम हमारा नहीं सोचा, इस टाइम क्या सोचेंगे वो हमारा? वो तो गए हैं, उनको ढूंढो, इतना फोर्स है, उनको ढूंढो। हमारे साथ क्यों ये नाइंसाफी कर रहे? এদিকে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে দুই দেশের সেনারা। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে সীমান্তে গুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি ভারতীয় সেনাবাহিনীর। পেহেলগামের উত্তাপ ভারত পাকিস্তান ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর আটলান্টিক পারে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, কাশ্মীর নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। তবে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনের বিষয়ে আশা ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে পেহেলগামে হামলাকারীদের ইসলামী সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জানান, হামলাকারীদের খুঁজে বের করতে সহায়তা করবে ট্রাম্প প্রশাসন। They've had that fight for 1,000 years in Kashmir. Been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been, but they'll get it figured out one way or the other. I'm sure that I know both leaders. There's great tension between Pakistan and India, but there always has been.
দুই দেশের সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স বার্তায় জানান, ইরানের সঙ্গে ভারত ও পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে, তাই সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পেজেশকিয়ান প্রশাসন। সিন্ধুর পানি চুক্তি স্থগিত করায় উত্তপ্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতাসীন দল পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দাবি, নদে হয় পানি বইবে, নয়তো বইবে ভারতীয়দের রক্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বদলে ভারত বিষয়টিকে দ্বিপক্ষীয় সংঘাতে পরিণত করছে বলেও দাবি করেন তিনি। It's unfortunate that each terrorist attack is turned into a bilateral dispute rather than us focusing on combating terrorism itself. In this instance, as you've seen, it was a terrorist attack in Indian-occupied Kashmir, and the Indian government lost no time in blaming Pakistan. Senator Pakistan এদিকে পেহেলগামে হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এতে পানি, সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী। অন্যদিকে সিন্ধু নদের এক বিন্দু পানি পাকিস্তানকে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে সিআর পাতিল জানান, প্রক্রিয়া বাস্তবায়নে চূড়ান্ত করা হচ্ছে রোডম্যাপ। কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে র্যালি করেছে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলো। অন্যদিকে লন্ডনের পাকিস্তান হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ওমানের মধ্যস্থতায় আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসছে ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনায় পূর্বের মতো নেতৃত্ব দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বদলে মিসাইল প্রোগ্রাম বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে, যা আলোচনায় বাধা তৈরি করতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। এদিকে কূটনীতি ভেস্তে গেলে ইসরায়েলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় স্বার্থে যে কোনো সংস্কারে রাজি জামাত, বৈঠকে সনদ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী পরিবর্তনের সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। রাঙামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত 5। কাউখালী রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা। জুলাই অভ্যুত্থানের ঘটনায় সহস্রাধিক মামলার একটিরও তদন্ত শেষ হয়নি। মামলা বাণিজ্য ধীর গতি নিয়ে শহীদ পরিবারের হতাশা। আমার ছেলের গুলি করা শেখ হাসিনার বিচার আমি চাই। এটা কোনো লোক দেখানো বিচার হবে না, এবং এটা মানুষের সান্ত্বনা দেওয়ার বিচার হবে না, এবং এটা বিচার করে দেখাইতে হবে আমাদের। জম্মু কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি। সিন্ধুর জলে ঘোলা হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক, সংঘাত নিরসনের আশা ট্রাম্পের। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।